আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। তো আমরা একটা সিরিজ নিয়ে গল্প করতেছিলাম আপনাদের, সেটা হচ্ছে সফলতার সিরিজ 2.0। এই 2.0 তে আমাদের বিগত 3 জন গেস্ট বিভিন্নভাবে আমাদের সাথে তাদের গল্প শেয়ার করছে। তো আজকে আমাদের গল্পের বা সিরিজের 4 নাম্বার গেস্ট আমাদের সাথে উপস্থিত আছে। তো একটু ভিডিওটা আপনারা যারা দেখতেছেন একটু ভিডিওটা শেয়ার করে নিন, আমরা তারপর শুরু করবো ইনশাআল্লাহ। আহ, বিগ ফ্যান স্যার। আচ্ছা, ঠিক আছে। উপস্থিত আছে। যারা লাইভটা দেখতেছেন একটু লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা ছোট ভাই বোন আছে তোমাদের জন্য আমি বলবো অবশ্যই লাইভটা পুরো সময় পুরো টাইমটা জুড়ে থাকবে আমাদের সাথে। তাহলে তুমি একটু তোমাদের অ্যাডমিশন টাইমের জার্নিতে কি কি মানুষের ভুলগুলো হয় বা এদের ফার্স্ট টাইমার হিসেবে তোমার কি কি জিনিস জানা উচিত, ঠিক আছে? বা যারা 22, 23, 24 যারাই আছো, 22, 23, 24 যারাই আছো অ্যাডমিশন পরীক্ষার্থীর সামনে দিবা, সো আমার পরামর্শ থাকবে পুরো টাইমটা সময় আমাদের সাথে থাকো, ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবা। ঠিক আছে? আচ্ছা। আমার গেস্ট যে আছে, তুমি জয়পাল, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, তুমি একটু শেয়ার দিয়ে নাও, তোমার আইডিতে একটু শেয়ার দিয়ে নাও। জি ভাই। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমাদের গেস্ট অলরেডি উপস্থিত আমাদের সাথে। তুমি তোমার পরিচয় দিয়া তুমি কোথায় কোন জায়গায় আছো, কোন কলেজ বা কোন এডমিশনে কোন জায়গায় আছো, কোন সাবজেক্টে, এবং পজিশন কত ছিল একটু যদি বলতে। আদাব সবাইকে, আমার নাম উদ্ভব পাল জয়। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে আছি বর্তমানে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট এক্সামে 93তম হয়েছিলাম এবং এছাড়াও আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 56তম এবং চিটাগাং বিশ্ববিদ্যালয়েও আমার মেরিট আসছিল। আমার এইচএসসি হচ্ছে 2023 সাল সরকারি আইজুলক কলেজ বগুড়া এবং এসএসসি 2021 সাল বগুড়া জেলা স্কুল বগুড়া থেকে আমি পাশ করেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা জয়পাল, তোমার যে আসলে মানে ছোটবেলাতে মানুষের একটা স্বপ্ন থাকে না, ধরো যে এক একজন এক এক রকম চিন্তা করে। বলুন, অনেকের স্বপ্ন থাকে যে আমি পাইলট হবো, ঠিক আছে? হয়তো বা সময়ের প্রেক্ষাপটে অনেকের কিছু অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, কারোর প্রেক্ষাপট থাকে যে না আমি বড় হয়ে নায়ক হতে চাই। মানে এক একজনের এক এক রকম কিন্তু ছোটবেলার স্বপ্ন থাকে। মানে ছোট ছোট স্বপ্ন দেখা যায় ছোটবেলা আমরা মানে বুঝবান হওয়ার পরে একটা স্বপ্ন দেখি আর বুঝবান হওয়ার আগে একটা স্বপ্ন দেখি, দুই রকমের ব্যাপার স্যাপার থাকে। তো সেক্ষেত্রে তোমার আসলে মানে বুঝবান হওয়ার আগে বা পরে বা সবকিছু নিয়ে কিরকম স্বপ্ন ছিল বা কি চিন্তা ভাবনা করছিল? আসলে ভাইয়া ছোটবেলা থেকে ক্রিকেট খেলা দেখতে দেখতে বড় হয়েছি। তো ছোটবেলায় ক্রিকেট আচ্ছা। খেলার প্রতি একটা অনেক বড় নেশা ছিল। তো ছোটবেলায় হ্যাঁ। যতক্ষণে বোধ হলো যে কিছু করতে হবে, তার আগে আমি ক্রিকেটার হওয়ার চিন্তা করতেছিলাম। এটা সবাই জানে, আমার আশেপাশে যারা আছে। হ্যাঁ, তো যখন তারপরে একটু বুদ্ধি হলো যে এখানে আসলে ক্রিকেট খেলার পরবর্তীতে যদি কোনো স্বপ্ন হয়ে থাকে, স্বপ্ন বলবো না, আমার লক্ষ্য বলতে পারেন, যে একটা ডাক্তার হওয়ার লক্ষ্য ছিল আমার। স্বপ্ন আলাদা আচ্ছা। জিনিস, লক্ষ্য ছিল ডাক্তার হওয়া। হ্যাঁ। তো সেই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছিলাম, সেই অনুযায়ী চেষ্টা করতেছিলাম। হয়তো কোনো এক কারণে হয়ে ওঠে নাই। তো লক্ষ্য ছিল ডাক্তার হওয়ার, পূরণ করতে পারি নাই। তবে যেটা পাইছি তার জন্য উপরওয়ালার কাছে শুকরিয়া। তো এর পরবর্তীতে এই যে তোমার ক্রিকেট খেলার যে স্বপ্ন ছিল, তোমার হুম। ক্রিকেট খেলার স্বপ্ন থেকে কিভাবে তুমি ডাইভার্ট হলা? ডাইভার্ট বলতে কি ভাইয়া, যখন দেখলাম যে একটা দেশে 16 কোটি মানুষের মধ্যে জাস্ট 11 জন খেলার সুযোগ পায় এবং তার আশেপাশে সর্বোচ্চ হলে 150-200 জন থাকে, তো সেখানে কম্পিটিশনটা অনেক বেশি। আদারওয়াইজ আমি যদি লেখাপড়ার মাধ্যমে কোনো কিছু করি, সেখানে নিজের জ্ঞান দিয়ে কোনো কিছু করলে হয়তো সেখান থেকে মানে পসিবিলিটি অনেক বেশি হয় যে সাকসেসফুল হওয়ার। তো সেইখান থেকে আসলে বুদ্ধি হওয়ার পরে সেখান থেকে সুইচ করা। আচ্ছা, তোমার ক্রিকেট খেলায় তোমার আইডল কে ছিল? মানে তুমি কাকে দেখে বেশি ইন্সপায়ার্ড হইতো যে না ওর মতো আমি আমি বোলিং বগুড়ার করতে চাই মানুষ। ওর? আমি মুশফিককে দেখে অনেক বেশি ইন্সপায়ার্ড ছিলাম। আমি বগুড়ার মানুষ। এখন যেহেতু জাহাঙ্গীরনগরে পড়ি, তো মুশফিকের সাথে আরেকটা বেশি টান আছে।
আমার অনেকে স্কুলে হয়তো জানে না। মুশফিকুর রহিম পড়াশোনা করছে, সেখান থেকে তাকে আইডলাইজ করাই ছিল। আচ্ছা আচ্ছা। না, মুশফিকের ডেডিকেশন অন্য লেভেলের। মুশফিক বাংলাদেশের বলবো যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান, উইকেট কিপার। হ্যাঁ, মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে, বাট আমার কাছে মনে হয় যে ডেডিকেশনের লেভেলটা মুশফিকের অন্য লেভেলে ছিল। এখনো সবাই যে যারাই দেখে তারা সবসময় বলে যে মুশফিক সবার আগে এখনো পর্যন্ত প্র্যাকটিসে যায়, ঘুম থেকে সবার আগে উঠতেছে, বা সিনসিয়ারিটি দিকটাও অনেক বেশি মানে অ্যাডভান্স হ্যাঁ বলা যেতে পারে। আর অনেকে হয়তো জানে না যে মুশফিক কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল, হ্যাঁ। এবং মুশফিক হলো বীর মোশাররফ হোসেন হলে ছিল, মানে যেটাতে তার মাহমুদ ভাই থাকেন। ঠিক আছে। ও, আর তোর কি হল দিয়েছে কোনোটা জাহাঙ্গীরনগর? না, আজকে আজকে দেওয়ার কথা ছিল তো, একবারে তো 30 তারিখে চেঞ্জ হয়ে গেল, 20 অক্টোবর এই দিল এখন তো। এখন মন খারাপ না মন ভালো আর কি, যে ওই যে কি বলে 30 তারিখ ওরিয়েন্টেশন হওয়ার কথা ছিল, এটা যে 20 তারিখে নিয়ে গেল, এতে তোর অনুভূতি মন কি বল? খারাপ অনুভূতি বলতে ভাই, একটা প্রিপারেশন ছিল যে হ্যাঁ আমি যাব, আমার ইয়ে ছিল যে আমি শনিবারে চলে যাব। তো সেখান থেকে আচ্ছা সব প্রিপারেশন এখন স্টপ হয়ে গেল। আবার পুজোর পরে, যেহেতু আমি সনাতন ধর্মাবলম্বী মানুষ, আমার পুজোর একটা প্ল্যানিং আছে, তো আবার পুজোর পরে তারপরে যাইতে হবে। তো সবকিছু মিলে ভালো খারাপ দুটো মিক্সড অনুভূতি আর কি। আচ্ছা আচ্ছা। না, ওটাই আমার কাছে মনে হয়, মানে অনেকে জানে না, এইবার যারা জাহাঙ্গীরনগর ফার্স্ট ইয়ার আছে, মানে যাদের ওরিয়েন্টেশন ওরা যারা ছিল, তো ওদের ওরিয়েন্টেশন এই 30 তারিখে হওয়ার কথা ছিল, আর 2-3 দিন হ্যাঁ, সময় আছে। এর মধ্যে হঠাৎ করে কর্তৃপক্ষ ডিসিশন নিতে যে না, এটা আগামী 20 অক্টোবর থেকে শুরু হবে। তো এই জন্য অনেকের হ্যাঁ, মন খারাপ দেখলাম, দু একজনের, যাই হোক। বাট আমার কাছে মনে হয় যে পূজার পরে একবারে ভালো ভালো করে শুরু হইতেছে, তো এটা খারাপ না। সেটাই ভালো সেটাই কথা। ভালো। ঠিক আছে। আচ্ছা, মেডিকেলে তোমার ফার্স্ট মানে স্কোর কত ছিল? মেডিকেল ভর্তি পরীক্ষা দিলা, তোমার স্কোর কেমন ছিল? বা মেডিকেলে আমার ওইখানে স্কোর খারাপ ছিল করার 63.75। অনেক কাছাকাছি ছিল। এই যে মেডিকেলের ভর্তি পরীক্ষাটা খারাপ হলো, বা একটু মানে কাঙ্ক্ষিত যেটা বলো লক্ষ্যের ক্ষেত্রে আমি বলবো খারাপ ভালো আমি এটা বলবো না, কারণ একদিনের ওই 1 ঘন্টা পরীক্ষা আসলে সবকিছু জাজমেন্ট করা যায় না। কারো লাখ ভালো মতো খাবার করে দুইটা অবজেক্টিভ কারো ভালো হয়ে গেছে, কারো দুই তিনটা অবজেক্টিভ খারাপ হয়ে গেছে। ওই মোমেন্ট গুলো আসলে ধরে রাখা, মানে ওই পিক টাইমে কার কেমন কি ব্রেনটা কাজ করছে, এরকম অনেক কিছু ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে ধরো যে ওই যে বললাম যে ওই যে ধাক্কাটা, তোমার লক্ষ্য তুমি পৌঁছাতে যায় যে তোমার যে বাধাটা আসছে, এরপরে তুমি কিভাবে ওইখান থেকে নিজেকে মানে মোটিভেট করছো? বা আসলে এরপর ভাইয়া জাহাঙ্গীরনগর মেডিকেলে, বিশ্ববিদ্যালয়ে মাত্র 12 দিন সময় ছিল। আমি যদি বলি যে মেডিকেলে চান্স পাওয়ার আগেই আমার উপর দিয়ে অনেক বড়সড় একটা ঝড় চলে গেছে। আমি যদি একটু ছোট করে বলি, আমার দেখা তো। মেডিকেল পরীক্ষা ছিল 9 ফেব্রুয়ারি, আর তার 1.5 মাস আগে 18ই ডিসেম্বরে আমার জ্বর হয়। জ্বর মানে ওটা আসলে বড় সড়ো লেভেলের, 102+। তো সেখান থেকে আমি ভাবছি নর্মাল কিছু। আমি উন্মেষে ভর্তি ছিলাম অফলাইনে। তো আমাদের 21শে ডিসেম্বর থেকে পেপার ফাইনাল শুরু হওয়ার কথা ছিল। তো আমি সেটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো 18ই ডিসেম্বর যখন হলো, তখন থেকে পড়াশোনা একটু ঘাটতি শুরু হলো। পরবর্তীতে কয়েকদিন পরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল যে আসলে এরকম অবস্থা। পরবর্তীতে ইউরিন হলুদ হতে শুরু করলো। তো যখন হ্যাঁ। ইউরিন হলুদ হতে শুরু করলো, তখন 24, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, তো ভাইয়া আসলে 24 ডিসেম্বর তারিখে আমি আমার বিলিরুবিন টেস্ট করা হয়, এবং বিলিরুবিনের মাত্রা আসে 8.8। অনেক বেশি। হ্যাঁ, অনেক পরে? বেশি। পরবর্তীতে 26 তারিখে আমি দেখতে পারলাম যে আমার জন্ডিস হয়ে যায়। পরীক্ষার 1.5 মাস আগে জন্ডিস হয়ে যায়। তারপরে আমি যে ডাক্তারের কাছে যাচ্ছিলাম সেটা আমার বলা যায় একটা ফ্যামিলি ডাক্তার। তো সেখান থেকে আমি একজন মেডিসিনের ডাক্তারের কাছে শিফট করি। সে আমাকে বিভিন্ন কিছু দেয়, যে হেপাটাইটিস এ হয়েছে আমার। পরবর্তীতে 7 হেপাটাইটিস দিনে কোনটা? আমার এ এ ই। আচ্ছা এ এ আচ্ছা। সে পরে? তো পরবর্তীতে এমন অবস্থা হলো যে 7 দিন আমাকে বললো যে বেড রেস্ট থাকতে হবে 15 দিন, কিন্তু আমার কোনো রকমের কোনো উন্নতি হচ্ছিল না। পরবর্তীতে 2রা জানুয়ারি আমাকে আমি একটা লিভারের ডাক্তারের কাছে দেখাই। তখন আমার বিলিরুবিন হয়েছে 14, মানে অনেক বেশি। অনেক বেশি। তো পরবর্তীতে সে আমাকে বললো যে তোমাকে ইমিডিয়েটলি হসপিটালাইজড হইতে হবে। তো আমি 3 তারিখে হসপিটালাইজড হই। প্রথমে আমি হসপিটালাইজড হওয়ার চিন্তা ভাবনা ছিলাম না, তো বললো যে স্যালাইন দিতে হবে এবং বেড রেস্টে থাকতে হবে। আমি বললাম যে না, হসপিটালাইজড না হয়ে যদি থাকা যায় তাহলে আমার সামনে পরীক্ষা, সেক্ষেত্রে আমি সেভাবে প্রিপারেশন নিব। কিন্তু পরবর্তীতে এমন বেশি হয়ে গেল যে আমাকে হসপিটালাইজড হইতেই হলো। এবং 3 তারিখে যদি আমি মনে করি যে আমাদের 9 জানুয়ারি সব অফলাইন কোচিং বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, 3 তারিখে আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষা, যেমন মেডিকেল সম্ভাবনা পরীক্ষা, তারপর বিভিন্ন কোচিং এর যেগুলো ফ্রি পরীক্ষাগুলো হয় মেডিকেলে, সেগুলো হওয়ার কথা ছিল। আমার এক ফ্রেন্ড যাচ্ছিল আর আমি আসতেছিলাম, আমি হসপিটালে যাচ্ছিলাম আর ওই ফ্রেন্ড পরীক্ষা দিতে যাচ্ছিল। তো ওই সময় মনে হলো যে এই সময় আমারও পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি হাসপাতালে যাচ্ছি, এরকম অবস্থা। তো পরবর্তীতে আমাকে 15 দিন থাকতে হলো হাসপাতালে। মানে
পরবর্তীতে যখন আমি ভর্তি হই তখন আমার বিলিরুবিন 16-তে উঠে গেছিল। মানে 15 দিন থাকার পরে আমি 18 জানুয়ারি আমার তখন বিলিরুবিন 6.6, তখনও বেশি। তাও আমি ডাক্তারের কাছে কোনো রকমে মনে করেন যে হাত পায়ে ধরে বলা যায় আমি রিলিজ নিলাম। রিলিজ নিয়ে তারপরে আমি প্রিপারেশন শুরু করলাম এবং দেন আমি মেডিকেল পরীক্ষায় বসলাম। মানে মেডিকেল পরীক্ষার 1.5 মাস আগের থেকে আমার উপর দিয়ে একটা তুমুল শারীরিক ইয়ে চলে গেছে, যেটা কাটাই উঠতে আমার আসলে অনেক সময় লাগছে। তো যার কারণে আমি এটা মনে করি যে মেডিকেল পিস মানে মানে ইয়ে হওয়ার কারণে এটা একটা বড় কারণ, যে আমার অসুস্থতা মেডিকেলকে না হওয়ার কারণে একটা বড় কারণ। না এটা দেখো আসলে মানে আমরা তো আসলে ভাগ্যে কি আছে আমরা জানি না, আমরা তো সাময়িক ভাবে দেখি যে ধরো আমি চাচ্ছি মেডিকেলে পড়তে, সেক্ষেত্রে আমার স্বপ্নটা পূরণ হচ্ছে না, এটাই আমার কাছে মনে হয় যে এটা মনে হয় ভালো হলো না ব্যাপারটা। বা ধরো তোমার যে অসুস্থতা, বলতে অসুস্থতাও একটা ব্লেসিং বা ওটা একটা আল্লাহর রহমত বা ওইখান থেকে পড়তে আসে। তোমার আমার হাতের মধ্যে ধরো না, এটা মানে আমি চাইলেই বিলিরুবিন বাড়াই দিতে পারবো না, চাইলেই বিলিরুবিন কমাই দিতে পারবো না। সেটাই অনেক সেটাই হয়তো বা জান না, তাদের জন্য বলি যে বিলিরুবিন কিন্তু ধরো আমাদের বলি যে 2 এর নিচে থাকা মানে অ্যাজ ইউজুয়াল নরমাল, বা 3 এর নিচে থাকা পর্যন্ত বলা যায় যে মোটামুটি যে মানে সাব ক্লিনিক্যাল জন্ডিস, বা 3 এর উপরে যদি চলে যায় সেক্ষেত্রে আমরা হলো মানে পারফেক্টলি জন্ডিস বলি আর কি। তো সেক্ষেত্রে ওর প্রায় 14 হয়ে গেছে, মানে হিউজ। ঠিক আছে, এদের ডক্টর আমি যেহেতু বুঝি, তো সেক্ষেত্রে বলবো যে 14 মানে ওই যে যেটা বললো ইমিডিয়েটলি হসপিটালাইজেশন হতে হবে, এবং প্রায় 15 দিন সময় ধরো তোমার ইনজেক্টেবল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ড্রাগ বা বেড রেস্ট সবকিছুই নিতে হচ্ছে। তো এত বড় একটা ধাক্কা লাইফে যখন যায় আসলে, তারপরে আবার ভর্তি পরীক্ষা, ওই সময়টা তো প্রতিদিন প্রতি সেকেন্ড এভরি সেকেন্ড ম্যাটার্স। ঠিক আছে, হ্যাঁ মানে আসলে মিনিট তো পরের কথা, এভরি সেকেন্ড ম্যাটার্স আমি বলি সবসময়। এডমিশন জার্নিতে আসলেও মানে সবসময় মানে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমার যেন সুস্থ থাকে, আমি যেন মানে এজ এ হিউম্যান বিং আমি যেন সুস্থ ভাবে আমি আমার প্রিপারেশন নিয়ে আমি যাতে ওই জায়গায় যাইতে পারি। ঠিক আছে, সুস্থতা আমাদের হাতে নাই, বাট দোয়া করা তো আমাদের হাতে আছে যে আমরা চাইতে পারি আর কি ব্যাপারটা। বাট যদি চলে আসে আসলে তখন তো কিছু করার থাকে না, কারণ লাইফ লাইফ সবার আগে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আগে সুস্থতা ইম্পর্টেন্ট। আমি যদি না পাচ্ছি, আমি যদি না থাকি, ধরো কথার কথা ও অসুস্থ রইলো, ওর তাহলে চান্স পাওয়াটা কি মানে খুব বেশি ম্যাটার করতেছে না, এরকম কিছু না। তো সেটাই সেক্ষেত্রে সেটাই দেখা যায় যে আমার কাছে মনে হয় যে যে আলহামদুলিল্লাহ যে যাই হয়েছে ওটাও মানে আল্লাহ থেকে হয়েছে, ভালোর জন্যই হয়েছে, এবং এটা এইভাবেই লেখা ছিল। ঠিক আছে, এটা প্রি ডিটারমাইন্ড বা প্রি প্ল্যান বলতে পারো, সবকিছু বলতে পারো। আচ্ছা, তুমি যে এই যে বললাম যেটা তোমার যে লক্ষ্যে তোমাদের মনে হলো যে তোমার একটু রেজাল্ট খারাপ হয়েছে, এক্ষেত্রে তোমার পারিপার্শ্বিক অবস্থা কেমন ছিল, বা তোমার ফ্যামিলিতে কিভাবে সাপোর্ট কিরকম ছিল একটু যদি বলতো। ফ্যামিলি সাপোর্ট আমি সবসময় পাইছি, আমি মেডিকেল পরীক্ষার আগেও পাইছি, পরীক্ষার পরেও পাইছি। কিন্তু যেটা হয় কি ভাইয়া, যে আমি এমন একটা পরিবেশে বড় হয়েছি যেখানে আমার রেজাল্ট কখনোই খারাপ ছিল না। আমার কলেজের রেজাল্ট ভালো ছিল, স্কুলের রেজাল্ট ভালো ছিল, সবসময় রেজাল্ট ভালো ছিল। তো আমি এমন পারিপার্শ্বিকতার মধ্যে বড় হয়েছি যেখানে সবাই আমাকে ভালোভাবে চেনে, যে না একটা ভালো ছিল, একটা ভালো করতে পারে। ইভেন আমার ফ্রেন্ড সার্কেলও যারা আছে সবাই মোটামুটি ডিএমসি বুয়েট সবাই সেখানেই আছে। তো সেই ক্ষেত্রে তাদের প্যারেন্টসরা যখন আমার প্যারেন্টস এর সাথে মুখোমুখি হয় ভর্তি পরীক্ষার পরে, সেক্ষেত্রে একটা নেগলিজিবল মাইন্ড চলে আসবে। একটা স্বাভাবিক, কিন্তু যে একটা বড় প্রতিষ্ঠানে আছে তারা এই ধরনের অনেক সময় আমার ক্ষেত্রে নেগলিজেন্ট করে দেখে। তো আমাকে কেউ কোনোদিনও দমাইতে পারে না। আমি এখনো বলতে পারি যে মেডিকেল রেজাল্ট যেদিন দেয় সেদিন আমার আশেপাশে যারা ছিল, আমার কয়েকটা ফ্রেন্ড আসছিল আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাদের প্রতি আমি গ্রেটফুল। তারা দেখছে যে আমি কিভাবে স্ট্রং ছিলাম, কিন্তু আমার ফ্যামিলিটা একটু মন নরম করে ফেলতেছিল, একটু ভেঙে পড়ছিল। আমি তখন মনে করলাম যে এরাই তো ভেঙে পড়ছে, এখন আমি যদি ভেঙে পড়ি তাহলে তো সবই শেষ হয়ে যাবে। তাই আমি চেষ্টা করছি যতটুকু পারি, আমি শক্ত থাকার চেষ্টা করছি। এখন সেখান থেকেই আমার মনে করি যে আমার এই সেলফ মোটিভেশনটাই পরবর্তীতে আমাকে এই সকল ক্ষেত্রে চান্স পাওয়াতে সহযোগিতা করছে। কেননা যদি আমি সেই সময় ভেঙে পড়তাম তাহলে আসলে কিছুই হইতো না। তো সেই দিক দিয়ে সেটাই। আমি মনে করি যে আমার পারিপার্শ্বিকতা আমাকে সহযোগিতা করছে এখানে চান্স পাওয়াতে। সেক্ষেত্রে ফ্যামিলির সাপোর্ট অবশ্যই ছিল। ইভেন আপনারা যে ওই তো ওবিসিটি ব্যাচ যেটা লঞ্চ করছিলেন, সেখানে একটা 700 পোস্ট পিডিএফ ছিল, যেটা মূলত আমরা কয়েকদিন, আমি মূলত যাওয়ার আগের দিন নিছিলাম। তো আচ্ছা ও আচ্ছা। ওইটা কেনার ক্ষেত্রে আমাকে সহযোগিতা করছে। Even যখন যা লাগে আমার কোর্স কেনার ক্ষেত্রে বা সবকিছুর ক্ষেত্রে আমার ফ্যামিলি আমাকে অনেক হেল্প করছে, কখনো ফিনান্সিয়াল ক্রাইসিস মনে করিনি। হ্যাঁ, মেন্টাল দিক দিয়ে তারা হয়তো আমার থেকে একটু বেশি ব্রেকডাউন ছিল, কিন্তু তাও আমি চেষ্টা করছি যাতে আমি আমার ফ্যামিলিটাকে একসাথে করে রাখি। কারণ এই ক্ষেত্রে যদি সবাই ভেঙে পড়ে তাহলে কোনো দিকই কোনো কিছু আগাবে না। ইভেন এটাও বলি যে আমার সাথে যারা আমার সহযাত্রী, যারা মেডিকেলে চান্স পায়নি, যাদেরকে আমি চিনি, যারা পরিশ্রম করছে তারা চান্স পায়নি, তাদেরকে আমি যে বলছি যে না, একটা বাদ গেছে তো কি হয়েছে, আরো হবে আরো হবে, এরকম করে আমিও তাদেরকে অনেকভাবে মোটিভেট করার চেষ্টা করছি। কেননা যারা চান্স পাইছে তাদেরকে নিয়ে সবাই লাফালাফি করে, কিন্তু যারা চান্স সেটাই। পায়নি তাদেরকে যে মোটিভেশনের দরকার সেই জিনিসটা কেউ বোঝে না।
যে যারা চান্স পায়নি তাদেরকেও একটু মানে মোটিভেট করলে তারাও ভালো কিছু করতে পারে। হয়তো একটা লক্ষ্যে পৌঁছাতে পারেনি, কিন্তু আরো অনেক রাস্তা আছে যেখানে ভালো কিছু করা সম্ভব। তো সেই ক্ষেত্রে তাদের তাদের যদি সহযোগিতা করা হয় তাহলে তারাও ভালো কিছু করতে পারে। এই জিনিসটা আমাদের মানে বাংলাদেশে অনেক বেশি ল্যাকিং আছে, যে একটা একটা সেট থেকে কেউ যে ধাক্কা খেয়ে আসে তার পিছনে হাল ধরার মতো মানুষ খুবই কম আছে। আপনারা সেই ক্ষেত্রে অনেক ভালো একটা মানে আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ এই দিক দিয়ে, যে আপনারা এইভাবে কিভাবে করতে হয়। জাহাঙ্গীরনগর ডি ইউনিট বলে একটা ইউনিট আছে, এটাও আমি হসপিটালে থাকা অবস্থায় জানতে পারছি যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে মেডিকেল প্রিপারেশন নিয়ে চান্স পাওয়া যায়। তো এবং এটা আপনাদের মাধ্যমে জানতে পারছি, সেজন্য সেজন্য আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ এদিক দিয়ে। না, এটা আমি বলি আসলে সত্যি কথা, যেটা মানে অনেকের একটা ভুল ধারণা থাকে, যেটা বললাম যে মেডিকেলি প্রিপারেশন নিলে অন্য কোথাও চান্স পাওয়া যায় না, এটা সবার মাঝে আছে। মেডিকেল প্রিপারেশন নিলে কোথাও চান্স পাওয়া যায় না, কারণ মেডিকেল প্রিপারেশনের সাথে অন্য কোথাও মিলে না। ভার্সিটি প্রিপারেশন গুলোতে ফিজিক্স ম্যাথ থাকে, ঠিক আছে। বাট আমি সবসময় বলি যে মেডিকেল প্রিপারেশনের পর সবচেয়ে বড় একটা ব্লেসিং এর জায়গা হলো জাহাঙ্গীরনগর ইউনিট বা চট্টগ্রামের যে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি বা রাজশাহীর যে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি, এই তিনটার কথা আমি সবসময় উল্লেখ করি। এবং যদি কেউ ভালো মতো প্রিপারেশন নেয়, ঠিক আছে, মানে বিশেষ করে মেডিকেল প্রিপারেশন নেয়, সে এইগুলোতে টপ করবে আমি বিশ্বাস করি, ঠিক আছে। আর জাহাঙ্গীরনগর ডি ইউনিট নিয়ে মোটামুটি যেহেতু আমি 4-5 বছর ধরে কাজ করি, তো আমি বললাম আমি মেডিকেল স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমি সবসময় বলি যে পাশাপাশি আসলে এটা জাস্ট খালি চোখ কানটা খোলা রাখা যে কি হয় ওইখানে, এটা জানলেই ওইখানে ভালো করার অনেক স্কোপ, মানে অনেক স্কোপ, মানে অনেক, ঠিক আছে। এবং আমি বলি টপ করার স্কোপ, ধরো তুমি এলো মোটামুটি 100-র মধ্যে আছো, এটা কিন্তু অনেক ভালো, মানে একটা পজিশন করা বলতে পারে নাই। ধরো তুমি 93তম হয়েছো বা আগের স্টেজে পড়তেছো, এই যে ব্যাপারটা, মানে এটা কিন্তু হিউজ, ঠিক আছে। তো এই ব্যাপারটাতে আমি যেটা বললাম যে একটু যদি জাস্ট মানুষ যে যে মানে ওই সম্পর্কে ধারণা দেয়, আমি বলছি আমার কাছে ভর্তি হইতে হবে ব্যাপারটা এমন না। আমাদের যদি ব্রাদার্স সাজেশনে যদি কেউ চোখ বুলায় রাখে যে মানে জাস্ট জাহাঙ্গীরনগর ডি ইউনিটের আগ পর্যন্ত আমরা যে পরিমাণ ফ্রি সার্ভিস দিই, ঠিক আছে, আমরা প্ল্যাটফর্ম হিসেবে হয়তো ছোট, বা তোমার মাহমুদ ভাই যেহেতু ফার্স্ট হয়েছে, বা তাহমিদ 2বার চান্স পেয়েছে, একবার 72তম, একবার 20তম হয়েছে, বা আমি যেহেতু টুকটাক কাজ করি অনেক বছর ধরে, এই সবকিছু নিয়ে মানে যে বললাম, তো কেউ যদি শুধু আমাদের ব্রাদার্স সেশনের উপরে চোখ রাখে যে না ঠিক আছে, যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে আমি মেডিকেলের পাশাপাশি আমার একই মানে আমার তো চান্স পেতে হবে ব্যাপারটা এমন না, বা মেডিকেল ছেড়ে দিতে হবে ব্যাপারটা এমন না। মেডিকেল আমি প্রিপারেশন আমার মধ্যে নিয়ে যাবো, এখানে জাস্ট চোখটা রাখবো আমি যে আচ্ছা ঠিক আছে, ওইখানে পরীক্ষাটা একটা দেওয়া যায়, একটা অপশন আছে। ওই তুমি যেটা বললা যে তুমি জানতাই না আগে যে এরকম একটা অপশন আছে, এই অপশনটা যদি কেউ জানতে পারে, আমার বিশ্বাস যে খুবই সহজে দুইটা জায়গায় ব্যালেন্স করতে পারবে এবং দুই জায়গায় চান্স পাওয়া সম্ভব। যেমন তাহমিদ এবার ময়মনসিংহ মেডিকেল চান্স পেয়েছে, তাহমিদ এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে 20তম হয়েছে, ইভেন উইদাউট পড়াশোনা, মানে মেডিকেল যাওয়ার পর একদিনও পড়ে নেই, ঠিক আছে। এই জন্য বললাম যে কেউ যদি ভালোভাবে যদি চিন্তা করে, আমার মনে হয় দুইটাই ভালো করা সম্ভব, ঠিক আছে। এই জি। আচ্ছা, তুমি সামনে কি আর তোমার কোনো ভর্তি পরীক্ষা বা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কিনা, বা তোমার এরকম কোনো? হ্যাঁ, একটা লক্ষ্য যেহেতু বলছি ভাইয়া, লক্ষ্যটা ক্র্যাক করার যতটুকু চেষ্টা করব। সেকেন্ড টাইম দেওয়ার ইচ্ছা আছে, ইভেন এগ্রিতেও আমি ভর্তি পরীক্ষা দিব আশা করি, যেটা সামনে আছে। তো এখন সেই লক্ষ্যেই চেষ্টা করে যাচ্ছি যে কতটুকু কি নিজেকে ধরে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। এখন এত বড় একটা সময় নিজের ধৈর্যটা ধরে রাখা খুবই কঠিন। সেই ক্ষেত্রে চেষ্টা করতেছি, এখন উপরওয়ালা ভরসা দেওয়া হবে, দেখা যাবে। ভাগ্যে যা আছে আসলে, আমরা তো যেটা বললাম কি যে ভাগ্য তো পরিবর্তন করবো, আর আমাদের চেষ্টা যাতে কমতি না থাকে। এজ এ হিউম্যান বিং আমি বলছি উই ক্যান ট্রাই আওয়ার বেস্ট, যে আমরা আমাদের বেস্টটা যদি দিতে পারি, ঠিক আছে, স্রষ্টা যদি আমাদেরকে ওইটুকু সাহায্য করে, বাবা মার দোয়া যদি থাকে, নিজে যদি সৎ থাকে, আমার মনে হয় সবকিছুই সম্ভব, ঠিক আছে, সব জায়গা থেকে ভালো করা সম্ভব, ঠিক আছে। এটা হলো বড় কথা আর কি। তো এই ক্ষেত্রে ধরো যে তুমি এতগুলো জায়গায় চান্স পাইছো, যে ঠিক আছে, বা একটা জায়গায় খারাপ করার পর আরো মাল্টিপল জায়গায় তোমার যে পজিশন গুলো আসছে, সেক্ষেত্রে তোমার পড়াশোনার রুটিনটা কেমন ছিল? যদি তোমার ব্যাচমেট বা যারা আছে, বা তোমার জুনিয়র যদি কেউ থাকে, বা তাদের উদ্দেশ্যে তোমার মানে তুমি কিভাবে বলবো আর কি, যে তোমার রুটিন গুলা কেমনে যদি শেয়ার করতাম, বা তোমার পড়াশোনা যেটা as usual পড়াশোনার ব্যাপারটা। পড়াশোনার রুটিন বলতে ভাইয়া আমি সবসময় একটা মানে পরীক্ষা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি ক্লাসের থেকে পরীক্ষাকে খুব বেশি জোর দিই, কারণ পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করা যেমন সম্ভব, তেমন একটা নিজের মধ্যে আর্জ আসে যে না, আমাকে পড়তে হবে, আমার পরীক্ষা আছে, আমার আরো কয়েকজনের সাথে কম্পিট করে পরীক্ষা আছে, সেখানে ভালো কিছু করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি পরীক্ষার রুটিনটাকে বেশি ফলো করতাম। তো যেদিন যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাটা দিনের পর কমপ্লিট করতাম। এক্ষেত্রে আমার একটা বদ অভ্যাস ছিল যে আমার সকালবেলা মানে দিনের বেলা পড়াটা একটু কম হইতো, রাতের বেলা পড়াটা একটু বেশি হইতো। এটা আসলে এটা এখন হয়ে ইয়াং ওঠে মানে জেনারেশন, ইয়াং জেনারেশনের এটা সবারই প্রবলেম। আমি দিনের বেলা পড়তেই পারি না, আমি সারাদিনে এক অক্ষরও করি না, মানে রাতে হ্যাঁ, আবার আলহামদুলিল্লাহ পড়তে পারি। বল হ্যাঁ, এমন বল অনেক বল রাত শেষ। হয়েছে, দুই তিন রাত জায়গায় আছি, পড়াশোনা করতেছি, এরকম অবস্থা। কিন্তু দিনে আমার পড়া হয় না তেমন, কারণ এটা আসলে হয়ে ওঠে না। যে দিনের বেলা আচ্ছা, অনেক কোলাহল থাকে, অনেক আওয়াজ থাকে, যে কারণে অনেক সময় মনোনিবেশ করতে পারি, কিন্তু না, রাতে নিরিবিলি পরিবেশ, যে কারণে আমাদের পড়াশোনার প্রতি মনোনিবেশটা অনেক বেশি হয়। তো সেক্ষেত্রে আমি রাতকে যতটুকু পারি ইউটিলাইজ করছি। দিনকেও যখন আমার পরীক্ষার চাপ থাকতো, পড়ার চাপ থাকতো, তখন সেখানে ভাবে সেভাবে পড়াশোনা করছি।
এখন এভাবে আগাইছি। মেইন কথা হচ্ছে আমার যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাকে লক্ষ্য করে আমাকে আগাইতে হবে। আমার বেশি দূরে চিন্তা করার দরকার নেই। ২ দিন পরে আমার ডেইলি এক্সাম এত আছে, আমি এটা পড়বো। তারপরে যা হবে দেখা যাবে। এই পড়াটা যদি কমপ্লিট করতে পারি তাহলে আমার মাথার উপর থেকে একটা চাপ চলে যাবে। কারণ এই পড়াগুলো জমতে থাকে পরবর্তীতে সেক্ষেত্রে আরো অনেক বার্ডেন চলে আসবে যেটা অনেক বেশি কঠিন হয়ে যায়। সো এইজন্য পরীক্ষার জিনিসটাকে গুরুত্ব দিলেই পড়াশোনাটা অনেক ভালোভাবে হওয়া সম্ভব। কথা আটকে গেছে? না ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। এটাই বললাম আর কি, যে আসলে মানে আমি সবসময় একটা কথা বলি যে রুটিন ব্যাপারটা হওয়া উচিত পার্সোনাল। এখন অমুক হুম, ভাইয়া রুটিন অনেক ভালো সুন্দর, এটা দেখে ওই ভাইয়ের মতো রুটিন করলাম। আর মানে কথার কথা, বা অমুক আপু অনেক ভালো করছে, আচ্ছা ঠিক আছে তার মতো করে রুটিন করলাম। এই যে ব্যাপার চিন্তা ভাবনা গুলো, এগুলো থেকে বের আসতে হবে। আমি বলি যে হ্যাঁ, তুমি একটা নিজস্ব সত্তা, তো তুমি নিজস্ব সত্তা হিসেবে তুমি কোনটাকে প্রেফার করো এটা তোমার উপরে ডিপেন্ড করতেছে। তুমি কি দিনে পড়তে প্রেফার করতেছো কিনা, তুমি কি রাতে পড়তে প্রেফার করতেছো কিনা, তুমি কি বিকালে পড়তে ঠিক আছে কিনা, তোমার কোন সময়টাতে তোমার মনোযোগ সবচেয়ে বেশি তুমি ধরে রাখতে পারতেছো, তুমি কোন সময়টাতে উপকৃত হচ্ছ, তুমি কোন সময়টাতে বললে তোমার কাছে মনে হচ্ছে বেশি ইফেক্টিভ হচ্ছে, ওই সময়টাকে তুমি ধরো। এখন সেটা হইতে পারে সকাল, সেটা হইতে পারে বিকাল, সেটা হইতে পারে রাত, সেটা হইতে পারে সন্ধ্যা, যখন ইচ্ছা। ঠিক আছে, আমি বলি পড়াশোনার ক্ষেত্রে কোনো মানে বাধা ধরা নিয়ম নাই যে এই সময় পড়া যাবে এই সময় পড়া যাবে না। ঠিক আছে, রাতে ঘুমানোই তো মানে আমি বলতেছি, হ্যাঁ অবশ্যই রাতে ঘুমাইতে পারলে ভালো, সকালে আর্লি উঠতে পারলে ভালো। এখন আমার কথা, আমি আর্লি উঠে পড়তে পারি না, আমি এখন আমি এই সময় তাহলে কি বাদ দিব পড়াশোনা? না, এটা করা যাবে না। স্টুডেন্টদের জন্য সব, মানে আমি বলি স্টুডেন্টদের জন্য সব ঠিক। ঠিক আছে, তুমি যেটা করবা, তুমি মানে বলে না ইয়ার হুমায়ুন ফরিদের জিজ্ঞেস করছিলে যে আপনার সকাল কখন হয়, আমি যখন উঠি তখনই আমার সকাল। মানে আমি ঘুম থেকে উঠলে ওটাই আমার সকাল। এখন কয়টায় উঠি এটা ব্যাপার না, আমি ঘুম থেকে উঠলে ওটাই আমার সকাল। ঠিক আছে, এখন তোমার সকাল তোমার মতো হোক। তোমার তোমার সকাল, তোমার সকালের সূর্য তোমার মতো করে উঠুক, এবং তোমার জীবনে নতুন সূর্য নিয়ে আসুক। এটা হলো আমার আমার কথা আর কি, যে তোমার জীবনে যাতে নতুন একটা সূর্য নিয়ে আসে, তুমি যাতে হতাশ না হয়ে যাও। ঠিক আছে, লাইফের প্রত্যেকটা মোমেন্টে, মানে আমি সবসময় একটা কথা বলি যে এরকম কখনোই হওয়া সম্ভব না যে যে একটা ব্যক্তি সারা জীবন ফেলিওর হয়েছে, সারা জীবন ব্যর্থ হয়েছে। আমার এরকম কখনোই সম্ভব না যে সারা জীবন সে সফল হয়েছে। তার মানে মানুষের জীবনে ব্যর্থতা সফলতা থাকবে, একটা অন্যের পরিপূরক। মানে তুমি সবসময় ব্যর্থ হবা, তুমি সবসময় সফল হবা, এটা হইতে পারে না। কিন্তু তুমি যদি সৎভাবে পরিশ্রম করো, আমি যেটা বলছি, তোমার ডেডিকেশন যদি পূর্ণ থাকে, তোমার যদি স্রষ্টার যে তোমার যে সাহায্য এটা যদি ঠিক থাকে, বাবা মার দোয়া যদি ঠিক থাকে, আমি বিশ্বাস করি তুমি যে লক্ষ্যে পৌঁছাইতে মানে চাচ্ছ, বা তোমার যে দৃষ্টি, এটা তুমি অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ মানে সফল হইতে পারবে, এবং তুমি ওই জায়গায় যাইতে পারবা। ঠিক আছে, এটা হলো বড় কথা, নিজের উপরে আত্মবিশ্বাসটা যাতে থাকতে পারে। আমি বলি যে বিশ্বাসী যদি হও, ঠিক আছে, ওই বিশ্বাস তোমাকে অনেক দূর নিয়ে যাবে। বাট তোমার যদি নিজের উপরে বিশ্বাস না থাকে, ঠিক আছে, তাহলে তুমি সেই জায়গায় মানে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। আর আমি সবসময় বলি যে চাবো হাতি পাবো গোড়া, না পাইলে তো পাবো থোড়া থোড়া। তো তুমি যদি বড় কিছু না চাও, ঠিক আছে, আর সেক্ষেত্রে তো তুমি মানে কি পাবা? আর তুমি চাইছোই ছোড়া ছোড়া, তুমি তো ওই পরেও দেখবা যে পাইছোই না কিছু। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তো এই যে জয়পাল, মানে তুমি এই যে এত ভালো কিছু করলা বা এত কিছু, তোমার এই ক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি বড় মোটিভেশন কে ছিল, বা তোমার এই পিছনের ব্যাকগ্রাউন্ডে তুমি মানে তোমার সফলতা গুলা, তোমার মনে হয় যে তোমার অবদান গুলা কার, বা তুমি কাউকে ডেডিকেট করতে চাও কিনা, তোমার ফ্যামিলি বা তোমার কোনো স্পেশাল পার্সন? ফ্যামিলি তো অবশ্যই সাপোর্টে ছিল, তাদের সাপোর্ট ছাড়া তো কখনোই আসা সম্ভব না। আমার বাবা আমাকে সর্বদাই পড়াশোনার ক্ষেত্রে সাপোর্ট করছে, ছোটবেলা থেকে আমার পড়াশোনা তো অনেক বেশি হেল্প করছে। ইভেন যতদিন আমার বাবা আমার সাথে ছিল বলতে কি যে আমার পড়াশোনায় হেল্প করতো, ততদিন আমি মনে করেন যে সবসময় ভালো করতাম। আমি এইরকম হয়নি যে আমার বাবা আমাকে সাপোর্ট করেনি এবং আমি খারাপ করছি। ইভেন যখন আমি একটু বড় হই, যখন নিজের পড়াটা নিজে বুঝতে শিখি, যখন আমি একা একা পড়তে শিখি, তখনও সর্বদা যেভাবে সাপোর্ট দরকার সেভাবে সাপোর্ট করছে। তো আসলে তাদের ইচ্ছা ছিল যে ডাক্তার হইতে, ডাক্তারি পড়তে। তো সেক্ষেত্রে একটু সফল না হলেও যেটা পাইছি সেক্ষেত্রে তারা অনেক বেশি খুশি। এবং আমার মোটিভেশন মূলত এখানেই যে তারা আমি তাদেরকে কোনোভাবে হ্যাপি করতে পারছি আর কি। তো বাবা মার পাশাপাশি আমার যে আমার দিদি আছে, আমার বড় দিদি, সেও আমার অনেক বড় একটা মোটিভেশন। সে আমাকে সর্বদাই মোটিভেট করতো আমার যে একটা ফেইলিয়ারের পরে, যে তুই পারবি, তোর দ্বারাই সম্ভব, তুই একটু চেষ্টা করলেই পারবি, তুই খালি মোটিভেশন হারাস না। তো সেক্ষেত্রে সেও আমার ক্ষেত্রে একটা বড় আইডল, আমাকে ধরে রাখার ক্ষেত্রে বা আমাকে যে আমি যে ভেঙে না পড়ি সেক্ষেত্রে সে আমাকে অনেক বেশি মাত্রায় হেল্প করছে। তো এই দুজনকে মূলত ডেডিকেটেড করতে চাই। অবশ্যই যারা আমার টিচার আছে তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে যে তারা আমাকে এই পর্যন্ত আসতে অনেক বেশি সহায়তা করতে। কিন্তু যদি বড় দাগে মোটিভেশন বলতে হয় তাহলে আমার বাবা এবং দিদি, এই দুজনই। এটাই মানে প্রত্যেকের বাবাই প্রত্যেকের কাছে বড় হিরো, কারণ হ্যাঁ, লাইফ ছিল মানে বাবার চেয়ে বড় হিরো আসলে কেউ হইতে পারে না। ঠিক আছে, আর সবার অবদানই আসলে থাকে। আমি সবসময় একটা কথা বলি, যে তোমাকে একটা অক্ষর শিখাইছে সেও তোমার শিক্ষক। সেটা সেই হইতে পারে যে
যেটা বললাম ছোটবেলা থেকে যে কোনো সময় যে কোনো মোমেন্টে, বাট আমরা আসলে এখন ওই জেনজি জেনারেশন আইসা মানে অনেক আসলে শিক্ষকদের সম্মান বা সবকিছু নিয়ে অনেক সম্মান কিছু করা হয়। হ্যাঁ মাঝে মাঝে খারাপ লাগে, বাট মানে আমার কাছে মনে হয় আমি এখন আমার কাছে মনে হয় আমি কোনো টিচার আমার একদম স্কুলে মানে আমার প্রাইমারি স্কুলে কোনো টিচার থাকলে আমি তার দিকে চোখ তুলে তাকাইছি এরকম হয় না কখনো। ওটাই সম্মানটা নিজের মানে মন থেকে তো আসা উচিত, বা যে এজ এ হিউম্যান বিং তুমিও প্রযুক্ত করো, হয়তো বা কাউকে পড়াইতে পারো, হয়তো বা তুমি টিচার হইতে পারো, এরকম হইতেই পারে। তো সেক্ষেত্রে যেটা বললাম নিজে যখন সম্মান দিবে তখন তুমি সম্মান পাওয়ার যোগ্য হিসেবে অবশ্যই হলো মানে কি হবে আর কি। তো এই ক্ষেত্রে আচ্ছা যাই হোক, তো আরেকটা কথা যেটা হলো যে তোমার এই যে ধরো জাভি ডিএনএর যে জার্নিটা ছিল, ঠিক আছে, বাকি যে জার্নি আছে, হ্যাঁ, এই জাভি ডিএনএর জার্নি নিয়ে আমাদের ব্রাদার সাজেশন পাশাপাশি যে ওবিসিটি ব্যাচ আমাদের যে আছে, ঠিক আছে, যে ওবিসিটি ব্যাচ আমরা এবার বাংলা একটা নাম সাথে অ্যাড করবো, যে আমরা যেহেতু স্টার পড়াচ্ছি, এগ্রি স্টার পড়াই, মেডি স্টার পড়াচ্ছি, তো আমরা চিন্তা করছি জি। এবার জাভি স্টার বানাই ফেলবো আর কি। অবিসিটি থাকবে, অবিসিটি একটা আবেগ, অবিসিটি একটা হলো মানে কি বলবো, এটা একটা ইমোশন, ইমোশন। তো এটা থাকবে ইনশাল্লাহ। তার পাশাপাশি আমরা ইনশাল্লাহ চিন্তা করছি যে বাংলা নামটা জাভি স্টার দিব আর কি। তো এটা নিয়ে তোমার কি বলে, তোমার জার্নিতে কিভাবে মানে কোনো হেল্প করতে পারছে কিনা, বা তুমি যদি বলতো। হ্যাঁ, আমার জার্নির পিছনে, আমার জাবিতে ভর্তির পিছনে অবশ্যই ওবিসিটির অনেক বড় একটা অবদান আছে। এক্ষেত্রে বলা যায় যে প্রথমত যে আমি আসলে আপনাদের প্রথম ভিডিও দেখছিলাম মাহমুদুল ভাইয়ের, যে জিন তত্ত্ব বিবর্তনের যে একটা ছক আছে, ওই ছকটা হ্যাঁ এত হ্যাঁ সুন্দরভাবে পড়াইছিলেন। ওটা আমি আগে মানে ওই ছক দেখলে আমি ভয় পাইতাম, সোজা কথা। তো হ্যাঁ ওখান দিয়ে যে সুন্দরভাবে আপনি পড়াইছিলেন, আপনি এবং মাহমুদুল ভাই দুইজনই ছিলেন একটা ভিডিওতে। তো ওই ছকটা হ্যাঁ আমি এখনো বুঝে দেখি, গেছিলাম। যেহেতু সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি, এখনো দেখি মাঝে মধ্যে যখনই আমি ওইখানে যাই। তো ওটা আমাকে অনেক বেশি সহযোগিতা করে। তো ওখান থেকে আপনাদের ব্যাচের প্রতি একটা মানে জানার আগ্রহ জাগে, যেটা আসলে কি, এখানে কি করানো হয়। তো সেখান থেকে দেখলাম যে আপনারা 12 ডেজ মিশন লঞ্চ করছেন। তো হ্যাঁ। সেটা আমি মানে দেখলাম। তারপরে বিভিন্ন ভিডিও আসতেছে, মাহমুদুল ভাই তো মনে করেন যে মানে আধা ঘন্টা পর পর একটা ভিডিও, এরকম অবস্থা যে সবসময় দেখতেই থাকি। মাহমুদ ভাই আসলে অন্য লেভেলের, মানে মাহমুদ ভাই ডেডিকেশন, হ্যাঁ, মানে হ্যাঁ, আমি বলি যে মানে অন্য লেভেলের ডেডিকেশন ওর, ঠিক আছে, এটা হ্যাঁ। আসলে বলে বোঝানো সম্ভব না। তো আমি যখন দেখতেছি যে এত সুন্দর করে এত একটা জায়গায় চান্স পাওয়ানোর জন্য ফ্রিতে এত কিছু পাওয়া যাচ্ছে, তো অবশ্যই তাদের উদ্দেশ্য খুব ভালো। তো আমি প্রথমত করি কি, যে আমি আপনাদের যে 700 প্রশ্নের যে পিডিএফ, সেটা নেওয়ার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমি করি কি, তখন আমাদের পরীক্ষা ছিল 28 তারিখে। তো আমি 26 তারিখ রাতে রওনা দিই, বগুড়া বাসা আমার, বগুড়া থেকে রওনা দিই। তো 26 তারিখ রাতে যখন রওনা দিই, তার আগে আগে আমি ওই পিডিএফটা কিনছিলাম। তো তখন 150 টাকা দিয়ে পাওয়া যাচ্ছিল। তো আমি আমার একটা ফ্রেন্ডকে বলছিলাম যে আমাকে একটু টাকা দিয়ে হেল্প কর, আমি একটু কিনতে চাই। আমার কাছে রাতের বেলা তো তখন কিছু খোলা নেই, আমার কাছে বিকাশের টাকা ছিল না। তো আমাকে হেল্প করছিল, এবং আমি মনে করি যে রাতের বেলায় বাসের মধ্যে আমি পড়তে পড়তে আসতেছিলাম, এবং পরবর্তীতে ওখান থেকে 2-3টা কমনও পাইছি। তো এক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করছিল। তো পরবর্তীতে আপনার আইকিউ ক্লাসটা দেখছিলাম 27 তারিখে, 28 তারিখে পরীক্ষা, 27 তারিখে দেখছিলাম। আইকিউ ক্লাসের ভিতরে আমাদের একটা কোশ্চেন ছিল যে 3টা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল কলাম ছিল, 2টা ভার্টিক্যাল কলাম গুণ করলে হরিজন্টাল কলামটা মিলে যায়। তো এটা আপনি করাইছিলেন। তো একবারে মানে প্রথমে আপনি যখন করাইছিলেন তখন আমাকে মোটামুটি 10 মিনিট সময় লাগছিল, কিন্তু আমি যখন পরবর্তীতে কোশ্চেনে গিয়ে দেখলাম, তখন আমার 2 মিনিটে হয়ে গেছে, এরকম অবস্থা। কিন্তু ওই আইকিউটা আসলে অনেক ট্রিকি ছিল, এবং যেটা প্রথমবার যারা ওটা দেখবে তাদের করতে খুবই কষ্ট হবে। সেক্ষেত্রে এই অবদানটা আপনার অনেক আছে ভাইয়া, যে ওই আইকিউটা পারার ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করছিল। এবং পরবর্তীতে বলে যে সবাই যে জাবিতে চান্স পাওয়ার ক্ষেত্রে বায়োলজি, কেমিস্ট্রি, মেডিকেলের ক্ষেত্রে লাগে, কিন্তু আমার মনে হয়েছিল যে এখানে বায়োলজি, কেমিস্ট্রিটা অনেক বেশি কঠিন, মেডিকেলের তুলনায় অনেক বেশি কঠিন লাগছে আমার কাছে। কিন্তু সেক্ষেত্রে আইকিউ এবং বাংলা দিয়ে আমি চান্স পেয়ে গেছি, সেখানে 12-র মধ্যে 9.5 পাইছিলাম, যেটা আমাকে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি বড় অবদান রাখছিল। কারণ ওখানে যদি আরো নাম্বার কম পাইতাম, আমাদের চান্সই আসতো না। কারণ এখানে কম্পিটিশনটা এত বেশি যে হাফ মার্ক কাটার কারণে অনেক দূরে চলে যাওয়া যায়। তো এই জন্য এক্ষেত্রে এই অবদানগুলো আসলে কোনোভাবে ভোলার না, যে ওবিসিটি ব্যাচ বা 700 প্রশ্নের যে পিডিএফ বা আপনাদের যে যে অবদান, সেটা কখনোই ভোলার না। না না, জাহাঙ্গীরনগরে কেন বললাম, আমি জাহাঙ্গীরনগর কিন্তু 1 নাম্বার অনেক বড়, মানে মানে যারা হ্যাঁ, হ্যাঁ, জাহাঙ্গীরনগর পরীক্ষা অনেক। দেয় তারা জানে, মানে 1 নাম্বার যদি তুমি এদিক সেদিক হয় তোমার পজিশন দেখবো চান্স মিস হয়ে গেছে, মানে তুমি 1 বা 2 নাম্বারের মধ্যে চান্স মিস হয়ে গেছে। মানে হ্যাঁ, কারণ ওইখানে নেগেটিভ খুব কম, নেগেটিভ হলো 0.20 করে, মানে 5 টাকাটা গেলে 1 টাকাটা যায়, মেডিকেলে যেমন 4 টাকাটা গেলে 1 টাকা যায়, এই 5 টাকাটা গেলে 1 কাটা যায়। সেক্ষেত্রে 1 নাম্বার তুমি যখন ওই যে বললো যে এই ধরো 4-5 নাম্বারের যে ভেরিয়েশনটা, এটা কিন্তু তোমাকে চান্স পাওয়ার ভিতরে ঢুকাইছে ভার্সেস হলো চান্স পাওয়ার বাইরে চলে গেছে। কারণ হ্যাঁ, জাহাঙ্গীরনগর চান্স পায় মাত্র ছেলেদের কথা যদি বলি 165 জন, 165 জন হ্যাঁ, যখন তুমি চান্স পায়, কথার কথা ও হলো 93তম হয়েছে, ও যদি 4 নাম্বার কম পায় তাহলে তুমি চিন্তা করে রাখো ওর পজিশন 600-তে চলে যাবে বা 1000-এ চলে যাবে, তার মানে চান্স পেতেছে না তোমার। মানে খুবই সিম্পল একটা ব্যাপার, বাট দেখা যাচ্ছে অনেক কি বলে মানে বড় একটা বিস্তর ফারাক তৈরি করে দিচ্ছে।
এর কিন্তু আমি যারা ওই যে অনেকে ভয় পায় যে এলো জাবির ইউনিট আইকিউ কিভাবে পড়বে, ঠিক আছে, বা বাংলা কিভাবে পড়বে বা ইংরেজি কিভাবে পড়বে, তা আমি বলি যে দেখ আমি এলো এটা তোদের টেনশনের কিছু নাই। তো তানভীর ভাই যতদিন আছে, ঠিক আছে, বাংলা ইংরেজি আইকিউ নিয়ে কোনো ব্যাপার নাই, বায়োলজি নিয়ে তো নাই, চলে বাংলা ইংরেজি আইকিউ নিয়েও নাই। তো বাংলা ইংরেজি আইকিউ আমি তো বলি আমার ক্লাস যদি কেউ দেখে যায়, আর হয়তোবা কারণ পরীক্ষার হলে তো টাইম কম থাকে, সেক্ষেত্রে কিছু আইকিউ হয়তো বা এদিক সেদিক হইতে পারে, বাট আমি বিশ্বাস করি 4টা আইকিউর মধ্যে 3টা আইকিউ সে চোখ বন্ধ করে পাবে যদি আমার আমার জাস্ট গাইডলাইন গুলো ফলো করে আর নিজে যদি একটু প্র্যাকটিস করে যায়। এবং হুবহু এগুলা মানে জি ওই রকম একটা মানে কি বলে একটা স্টাইলেই চলে আসে সবসময়, ওরকমই আছে। যে একই টেন্ডেন্সির মধ্যে চলে আসে। ওই যদি বললি তো ধর তুই একটা কলাম করে গেছিস, এখন ওই উপস্থিত বুদ্ধি তো সবার একটা থাকতে হবে। কারণ আমি তোর লাইনটা দেখাই দিছি যে এরকম একটা ভার্টিক্যাল হইতে পারে, হরিজন্টাল হইতে পারে, এরকম যুগ বিয়োগ করে হইতে পারে, গুণ ভাগ করে হইতে পারে, মানে যে কোনো ভাবে হইতে পারে, সাবস্ট্রাকশন ডিস্ট্রাকশন যে কোনো কিছু করে হইতে পারে। এই যে ব্যাপারটা বলে দেওয়া বা এটা দিয়ে মাথায় আসে, এখন আমি যদি কোনোদিন না দেখি সেক্ষেত্রে তো আমার মাথায় আসবে না যে এটা যে এরকম যাইতে পারে, যে পার্টিকেল গুণ করে গেলে যেটা আনসার হবে, এটা তো মাথায় আসতে হবে আমার আগে আগে আমার জানতে হবে যে এটা এরকম ভাবে যায় বা আসে। এটাই বললাম যে ওই জায়গায় ওই জ্ঞানটা থাকার জন্য বা একটু ধারণা থাকার জন্য আমি বলছি যে আমাদের ব্রাদার্স অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত থাকতে পারো, ঠিক আছে। যদি নাও থাকে আমি বলছি এই যে ওই যেটা বললাম, আমার কিন্তু পেইড ব্যাচের স্টুডেন্ট যে সবাই ব্যাপারটা এমন না। আমি সবসময় বলি যে আমার ফ্রি ব্যাচের স্টুডেন্ট আর পেইড ব্যাচের স্টুডেন্ট আমি কখনো আলাদা করে দেখি না। কারণ আমার কাছে মনে হয় যে আমার কাছে একটা অক্ষর শিখছে সে আমার স্টুডেন্ট, সে আমার পেইড ব্যাচের কিনা ফ্রি ব্যাচের কিনা এটা আমি কখনো দেখি না। এবার আমি সারা জীবন আমার মোটো এই সিঙ্গেল মানে সেম টাইপের থাকবে, আমার স্টুডেন্ট মানে সে আমার স্টুডেন্ট, সে আমার কাছে পড়ছে কিনা মানে আমার কাছে একটু জ্ঞান নিছে কিনা, নিয়ে থাকলে সে আমার স্টুডেন্ট, ঠিক আছে। এটা আমি অন করি, সে আমার অন করুক বা না করুক, এটা আমার কথা। তো সেক্ষেত্রে বললাম হলো আরেকটা ব্যাপার হলো যে যারা জাহাঙ্গীরনগর ডেডিকেটেডলি অনেকে আছে আমার, যে যারা শুধুমাত্র জাহাঙ্গীরনগর ডি ইউনিট চায়, তাদের ক্ষেত্রে বলবো যে আমাদের একটা ব্যাচ কিন্তু চলতেছে এখন অলরেডি, মানে অফিসিটি বা ব্যাচ 5.0 যেটা বা ডাবল স্টার 5.0। তো এটাতে অনেকেই অ্যাড হয়েছে এবং হইতে পারো আমার কাছে মনে হয়। এখন এত আগে কেন অ্যাড হবে এটা একটা ব্যাপার। অ্যাড হলে আমি যেটা বলছি যে ধরো বায়োলজি কেমিস্ট্রি যে আমাদের আমাদের ক্লাসগুলো, আমাদের 3 ভাইয়ের ক্লাসগুলো যেটা আমরা মেডিকেলের জন্য নিচ্ছি, এটা তুমি দেখে ফেলতে পারো মোটামুটি। এরপর তখন ইনশাআল্লাহ আমরা আবার হলো মানে ওইখানেও হেল্প করবো ইনশাআল্লাহ, আমরা নতুন করে তোমাদের ওটা দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আমার কাছে মনে হয় অনেক আগে থেকে যদি তুমি একটু প্র্যাকটিসের মধ্যে থাকো ইনশাআল্লাহ তোমার ভালো করার সুযোগ আরো অনেক বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি এটা তো বললাম। আর তাহলে ইয়ার জয়পাল তোমার কি বলে তোমার যে সামনে যে জুনিয়র আছে বা যারা অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দিবে তাদের নিয়ে তোমার কি মতামত বা তাদের নিয়ে যদি কিছু বলতাম। জি ভাই, জুনিয়রদের প্রতি একটাই, শোনা যাচ্ছে না? হ্যাঁ বলো। হ্যাঁ, জুনিয়রদের প্রতি একটাই ইয়ে থাকবে, যে উপদেশ থাকবে, সর্বদাই আমাদেরকে যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছি তাদের ক্ষেত্রে এটা একটা মাস্টার প্ল্যান ব্যাকআপ হয়, যে আমরা যদি এর সম্পর্কে একটু জানি তাহলে অবশ্যই এখান থেকে কোনো কারণে যদি সেটব্যাক খাই বা কোনো কারণে যদি ধাক্কা খাই, সেক্ষেত্রে আমরা এটা উতরে আসা সম্ভব। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, মাঝে মাঝে কাটা আসতেছিল, ওই জন্য স্টপ হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে। আর যেটা বললাম আর কি যে কেউ যদি মেডিকেল প্রিপারেশন নিতে চায়, পাশাপাশি জাবিডি ইউনিটের প্রিপারেশন নিতে চায় বা বায়োলজিক্যাল ফ্যাকাল্টিগুলোর প্রিপারেশন নিতে চায়, সেক্ষেত্রে আমি বলবো যে হলো তোমরা ব্রাদার্স সেশনে চোখ রাখতে পারো। ব্রাদার্স সেশনে আমি যেটা বললাম যে আমি মোটামুটি 10 বছর ধরে পড়াই, বা তোমার মাহমুদ ভাই আছে বা তাহমিদ যেহেতু এবার আসছে, ঠিক আছে। এরকম আমি যেটা বললাম যে আমাদের টিচার প্যানেলে সবচেয়ে বড় যেটা হলো বলতে পারো যে আমরা 3 ভাই পড়াই, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে আমি যেটা বলছি যে এক এক প্ল্যাটফর্মে তুমি যাবা, কেউ একজন ভালো পড়ায়, আরেকজন বাইরে থেকে নিয়ে আসছে, বা মনোমালিন্য হয়েছে, আজকে অমুক চলে গেছে, কালকে অমুক চলে গেছে, বাট আমরা যেহেতু 3 ভাই তো চলে যাওয়ার তো কোনো কিছু নাই, সো 3 ভাই আপাতত আছি। আর পাশাপাশি তোমার ভাইয়া যারা আছে এবার যারা চান্স পাইছে, আমি বিশ্বাস করি আমরা যেরকম তোমাদের উপকার করার চেষ্টা করছি, তোমাদের যে এই টেন্ডেন্সিটা যাতে থাকে যে তুমিও যাতে মানে পরবর্তী প্রজন্ম বা পরবর্তী জুনিয়র তোমাদের বন্ধু বান্ধব বা যারাই থাকবে তাদেরও যেন হেল্প করার একটা মন মানসিকতা তোমাদের ক্রিয়েট হয়, ঠিক আছে। নট লাইক যে না ঠিক আছে আমি ওদেরকে বলবো না আমি চান্স পেয়েছি আমিই পাবো, না এরকম না যাতে হয়। আমি বলি সবার মন মানসিকতা অনেক বড় হোক, সবাই সবাইকে হেল্প করার চেষ্টা করি, ঠিক আছে। এবং আমরা যেটা বললাম যে এজ এ হিউম্যান বিং আমরা একজন ভালো মানুষ হিসেবে যাতে গড়ে উঠতে পারি। আর যেটা বললাম যে কেউ যদি মেডিকেল প্লাস জাবিডি ইউনিটের প্রিপারেশন নিতে দাও, সেক্ষেত্রে আমাদের একটা কম্বো ব্যাচ চলতেছে, যেটা হলো মেডিকেল প্লাস জাবিডি ইউনিট কম্বো স্পেশাল। এটা আমাদের কোর্স ফি প্রায় 4,000 টাকার মতো আর কি, যদিও কোর্স ফি 10,000 টাকা ছিল, বাট আমরা 3999 টাকা রাখছি। কেন? কারণ আমাদের 3 ভাই যেহেতু আমরা পড়াইছি, আমাদের কোর্স ফি কম রাখতে পারছি। আর একটা হলো শুধুমাত্র জাবিডি ইউনিটে যদি কেউ করতে চাও, সেক্ষেত্রে আমি বলবো অবিসিটি ব্যাচ বা জাবি স্টার 5.0 যেটা আছে, এটাতে অ্যাডমিট হয়ে যেতে পারো অ্যাডভান্স বুকিং এ।
2499 টাকা। এটাতে অ্যাডমিট হলে তোমার লাভটা হলো যেটা বললাম, তুমি বায়োলজি কেমিস্ট্রির একটা হিউজ একটা সিলেবাসের বড় একটা বাধা তুমি এখনই আমার ক্লাস বা তোমার তাহমিদ ভাইয়ের ক্লাস বা হলো তোমার মাহমুদ ভাইয়ের ক্লাসগুলো দেখে ফেলতে পারবা। এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। ঠিক আছে, এই ক্লাসগুলো যদি তুমি দেখে ফেলো তুমি অনেকটু আগায় থাকবা। দেন আমরা জাবিডি ইউনিটের জন্য আবার তোমাকে হলো কি আলাদা করে ক্লাস নিব। সেক্ষেত্রে তোমার আর নতুন করে ভর্তি হইতে হবে না। ভর্তি যেহেতু হইতেই হবে তোমার, বা হওয়ার যদি চিন্তা ভাবনাই থাকে, তো আমার পরামর্শ থাকবে তাহলে আগেই হয়ে যাও। ঠিক আছে, তুমি তো ভর্তি হয়তো বা আমি যেটা বলি ব্রাদার সাজেশন যাই হোক, জাবিডি ইউনিটের জন্য বলতে পারো যে একটা ইউনিক প্ল্যাটফর্ম। আমি বলতে পারি যে জাবিডি ইউনিটের পরীক্ষা দিতে গেছে বা কোনো না কোনো ভাবে ব্রাদার সাজেশনের নাম যায় নাই, এটা এখনই অলরেডি হয়ে গেছে। আমি বিশ্বাস করি অদূর ভবিষ্যতে যদি 1 লাখ প্লাবন পরীক্ষা দিতে যায়, মানে আমি বিশ্বাস করি যে এর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের নাম জেনে যাবে যে না ভাইয়ারা এরকম একটা জায়গা আছে যে যারা এটা নিয়ে কাজ করে, এবং যেখান থেকে আমরা উপকৃত হইতে পারি। যেটা বললাম, এই জয় যেমন বললো যে ও 4টা বা 5টা প্রশ্ন মানে আমার ওর বাড়াই দিছি, হ্যাঁ ওর যে প্রিপারেশন ছিল ওর তার কাছ থেকে মনে হয়েছে যে ও 4টা 5টা বাড়াই দিচ্ছে। এটা হিউজ একটা ইম্প্যাক্ট কিন্তু পরীক্ষায় ফেলে। আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের সাথে যদি যুক্ত থাকো, আমরা প্ল্যাটফর্ম হিসেবে ছোট হইতে পারি, বাট আমাদের ডেডিকেশন সবসময় একদম মানে অন্য লেভেলে ছিল এবং ভবিষ্যতে থাকবে। আমি সবসময় একটা কথা বলি, আমি প্রথম দিন যে এরকম যে ডেডিকেশন নিয়ে ক্লাস নেই, আমার শেষ দিনের শেষ ক্লাসটাও সেম ডেডিকেশন নিয়েই থাকে। এবং আমি বলি যে ব্রাদার সেশন কলিজা দিয়ে পড়ায়, এটা মজা করে বলতাম সবসময় কলিজা দিয়ে পড়াই। ঠিক আছে, সামনেও কলিজা দিয়ে পড়াবো, আর আমার ছোট ভাই কলিজা ভাইচারি যা আছে যেগুলো যারা চান্স পেয়েছে তারাও তোমাদের কলিজা দিয়ে হেল্প করবে ইনশাল্লাহ। আমরা এইভাবেই সবাইকে গড়ে তোলার চেষ্টা করি এবং সবার মনে আমরা এইটুকু বিশ্বাস দেই যে তুমি যদি উপকার করো মানুষকে, তো ইনশাল্লাহ তুমি কখনো ঠকবা না এবং তুমি অবশ্যই বড় কিছু হবে ইনশাল্লাহ ভবিষ্যতে। ঠিক আছে, তো তোমার ভবিষ্যৎ যদি বায়োকেমিস্ট্রিতে পড়তে চাও, জয় তোমার কি স্বপ্ন, বা তুমি বায়োকেমিস্ট্রি নিয়ে কেমন ভাবতেছো, বা ভবিষ্যতে পিএইচডি করতে চাও কিনা, বা তোমার যদি ইচ্ছাগুলো বলতা। জি ভাই, অবশ্যই বায়োকেমিস্ট্রি থেকে যদি পড়াশোনা করার ভবিষ্যৎ দিয়ে থাকে তাহলে আমি বিদেশ যেতে চাই, মানে বিদেশে পিএইচডি করার একটা ইচ্ছা আছে। সেক্ষেত্রে যেভাবে যা করলে হয় আমি সেদিকে করার চেষ্টা করব, যদি আমার ভবিষ্যৎ বায়োকেমিস্ট হওয়ার ইচ্ছা থাকে একটু। ইভেন আমাদের ভার্সিটি থেকেও এইভাবে অনেক সহযোগিতা করতেছে। ইভেন আমরা এখনো ঢুকি নাই, সেক্ষেত্রে তারাই বিগত যারা অ্যালামনাই ছিল তারাই আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করছে, যে কিভাবে কি করতে হয় না করতে হয় বিভিন্ন সেমিনারের মাধ্যমে। তো এক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল তারা, এবং আশা করা যায় যে ভালো কিছু হবে। ঠিক আছে, তাহলে আমরা হলো মোটামুটি আমাদের কি বলে গল্পের শেষে চলে আসছি। তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে জয়, তোমার আব্বু আম্মুরে আমার সালাম দিও, আর তোমাদের জন্য অনেক শুভকামনা, ইনশাল্লাহ তুমি অনেক বড় হও। ঠিক আছে, আর যেটা বললাম যে অবশ্যই ভালো একজন কি বলে স্টুডেন্ট হওয়ার পাশাপাশি ভালো একজন মানুষ হিসেবে গড়ে তোলা, এবং দেশের সেবায় যাতে নিজেকে আত্মত্যাগ করার যে ইচ্ছা বা স্পৃহা এটা যাতে সবসময় থাকে, এবং আমরা যাতে একটা সুন্দর সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি একসাথে সবাই মিলে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর তাহলে আমরা ইনশাল্লাহ নেক্সট এপিসোড আপনাদের জানাবো ইনশাল্লাহ, আপনাদের সাথে কথা হবে। আমরা শেয়ার করবো যে আমাদের গল্পগুলা, ভিন্ন ভিন্ন ধারার গল্পগুলা কিভাবে এক একজন মানুষ আমরা এই জায়গায় এসে পৌঁছেছি, বা কার পিছনে কি কি ব্যাকগ্রাউন্ড স্টোরি ছিল, বা কি কি অ্যাডমিশন জার্নি ছিল, যে কি কি ভুলগুলো ছিল। ঠিক আছে, যেগুলো থেকে আমরা হলো নিজেকে নতুন ভাবে আবার গুছায় নিয়ে উঠতে পারি ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আহ, ঠিক আছে জয়, আমরা শেষ করি। ওকে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।